শালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি বরাবর তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি পূর্ণিমা বিশ্বাস, সহকারী শিক্ষক, আমিয়ান মাধ্যমিক বিদ্যালয়, শালিকা মাগুরা। প্রিয় শিক্ষার্থী, বরাবর তোমাদের মাঝে যে পাঠটা নিয়ে আমি হাজির হয়েছি তা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম শ্রেণীর প্রথম অধ্যায়। দেখো, 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে যে পাঠ 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, জ্ঞানী 21 শতকে পৃথিবীর মূল সম্পদ উক্তিটি ব্যাখ্যা করতে পারবে। 21 শতকের বিশ্বে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো চিহ্নিত করতে পারবে। আমি এই শিক্ষণফল সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে তোমরা জানো বর্তমান যে সময় বিশ্বে কিন্তু বিভিন্ন ধরনের সম্পদ, যেমন পাট শিল্প, ব্যবসা, পাট শিল্প ধরতে পারো, জাহাজ শিল্প ধরতে পারো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, এইগুলো কিন্তু বর্তমান যুগের সম্পদ। কিন্তু এমন এক সময় আসবে, অর্থাৎ 21 শতকে এইটা থাকবে গৌণ, আর মুখ্য সম্পদ কি হবে? মুখ্য সম্পদ হবে মানুষের জ্ঞান। কারণ মানুষ জ্ঞান অন্বেষণ করতে পারবে, মানুষ জ্ঞান দিয়ে নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে পারবে। এই জন্যেই এই জ্ঞানকে মূল্যবান সম্পদ বলেছে। আর একটা কি, ওই সময়ে 21 শতকে বেঁচে থাকার জন্য আমাদের কি কি দক্ষতা থাকতে হবে এবং কোন কোন দক্ষতার জন্য আমরা ওই শতকে গিয়ে টিকে থাকতে পারবো, তার একটা তালিকাও আমরা এখানে পাবো এবং আমরা এই পাঠ শেষে তা অর্জন করতে পারবো। তাহলে আজকের পাঠ 20 শতকের সম্পদ, তাই তো? 20 শতকের সম্পদ, 21 শতকের সম্পদ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন আমরা 20 শতকের সম্পদ বলতে কি বুঝি দেখো। 20 শতকের সম্পদ বলতে আমরা বুঝি, এখানে দেখো কৃষক কি করছে, ধান কাটছে। তার মানে কৃষকের সম্পদ কি হবে এখানে? এই ধান, পাট, এইগুলোই হবে সম্পদ। অর্থাৎ এগুলোকে আমরা এক কথায় কি বলি? কৃষি সম্পদ। তাহলে কৃষি সম্পদের মধ্যে কি পড়ে? ধান, গম ইত্যাদি। তারপর আরেকটা সম্পদ দেখো 20 শতকের সম্পদ, খনিজ তেল, গ্যাস, কয়লা। এগুলো কি? খনিজ তেল। এটাও কিন্তু বর্তমান বিশ্বের একটা সম্পদ। তারপরে দেখো শিল্প সম্পদ। শিল্প সম্পদের মধ্যে কি আছে? বাঁশ ও বেত শিল্প, পোশাক শিল্প, জাহাজ শিল্প। তার মানে এটাও বর্তমান যুগের কি? সম্পদ। তাহলে আমরা কি বুঝলাম? যে 20 শতকের সম্পদ হচ্ছে কি? কৃষি সম্পদ, খনিজ সম্পদ, শিল্প সম্পদ। আর আজকের, এটা কিন্তু 20 শতকের কথা বলছে, আর আজকের আলোচ্য পাঠ কি ছিল? 21 শতক ও তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে 21 শতকের সম্পদটা কি হবে আমরা একটু দেখি। কিন্তু 21 শতকের সম্পদ হলো জ্ঞান। তাহলে কি বুঝলাম? আমাদের 21 শতকের সম্পদ কি? জ্ঞান। কারণ মানুষ জ্ঞান অন্বেষণ, ধারণ ও ব্যবহার করতে পারে। তাহলে কি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো? মানুষ কি করতে পারে? জ্ঞান অন্বেষণ করতে পারে, অর্থাৎ জ্ঞান খুঁজতে পারে বা আহরণ করতে পারে, অন্বেষণ করতে পারে, আর কি করতে পারে? জ্ঞানটা ধারণ করতে পারে, সেই জ্ঞানকে কাজে লাগাইতে পারে। এই জন্য আমরা কি করছি, এই জন্য কি বলছেন বিজ্ঞানীরা যে 21 শতকের সম্পদ হবে কি? জ্ঞান। তাহলে অর্থনীতি এসছে কি? এর অর্থনীতি 21 শতকে অর্থনীতি হবে এসছে জ্ঞান। এবার তোমরা দেখো যে এখানে আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছি। দেখো যে পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, কারণ মানুষ জ্ঞান ধারণ করতে পারে। কি বোঝা গেছে? তাহলে কি সাধারণ মানুষ, তা প্রথমে হচ্ছে কি? পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, কারণ মানুষ জ্ঞান ধারণ করতে পারে। তারপর 2 নম্বরে কি বলছে? মানুষ জ্ঞান ব্যবহার করতে পারে। তা প্রথমে হচ্ছে জ্ঞান ধারণ করতে পারে, আর একটা হচ্ছে কি? জ্ঞানটা ব্যবহার করতে পারে, যে কোন কাজে কি করতে হবে সেটা সে বিবেচনা করে ব্যবহার করতে পারে সেই জ্ঞানটা। তারপর একটা দেখো, মানুষ জ্ঞান সৃষ্টি করতে পারে। কি পারে? মানুষ কিন্তু কি করতে পারে? জ্ঞান জ্ঞান কি করে? জ্ঞান দিয়ে কোনো কিছু সৃষ্টি করতে পারে।
21 শতকে দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে। তাহলে কি 21 শতকে কয়টি বিষয়? দুইটি বিষয়। সেই দুইটি বিষয় আমরা একটু দেখি। একটা হচ্ছে গ্লোবালাইজেশন এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। তা গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন, ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে আন্তর্জাতিকতা। তা গ্লোবালাইজেশন বলতে আমরা বুঝি, দেখো যে আমরা যখন একটা গ্রামে বাস করি, তা আমাদের গ্রামে যখন বাস করি আমাদের প্রতিবেশী থাকে। আমরা যদি কোনো বিপদে বা কোনো সুখের খবরে খবর আদান প্রদান করি, তখন কিন্তু সাথে সাথে একে অপরের বাড়ি যেয়ে আমরা সশরীরে গিয়ে তথ্য আদান প্রদান করতে পারি। এখন গ্লোবালাইজেশন হচ্ছে এটাই যে বর্তমান যে যুগটা আসছে এই 21 শতকে, এটা হচ্ছে গ্লোবালাইজেশন হবে। অর্থাৎ আমরা গ্রামে যখন পাশাপাশি কিছু পরিবার বাস করি, ঠিক সেরকম আমাদের দেশের বাইরে যে সকল দেশগুলো আছে সেগুলো আমাদের পাড়ার যে পরিবারের মতো হবে। অর্থাৎ এক দেশের সঙ্গে এক দেশের সহজেই যোগাযোগ করতে পারবো। এইটা হচ্ছে বিশ্বায়ন। আমরা ঘরে বসেই বিভিন্ন দেশের সাথে কি করতে পারবো? তথ্য আদান প্রদান করতে পারবো, যোগাযোগ করতে পারবো। বর্তমান যুগে যেমন আমরা প্রতিবেশীর সাথে সহজে আদান প্রদান করতে পারছি কোনো তথ্য, তেমনি এই গ্লোবালাইজেশনেও আমরা কি করতে পারবো? আমরা সীমার মধ্যে থাকবো না, তখন ব্যাপক হয়ে আমরা এক দেশের সাথে আরেক দেশের তথ্যটা সহজেই আদান প্রদান করতে পারবো। এটাই হচ্ছে বিশ্বায়ন। আরেকটা হচ্ছে কি? ইন্টারন্যাশনালাইজেশন। আমি যেমন এখানে বাস করি, তা আমার একটা পরিচয় আছে, আমার নাম, আমার পিতার নাম, আমার গ্রাম, আমার পোস্ট অফিস, আমার উপজেলা, আমার জেলা, আমার বিভাগ, আমার দেশ। কিন্তু এমন একটা পরিচয়পত্র আসবে যেটা সারা বিশ্বে একটা পরিচয় বহন করে। উদাহরণস্বরূপ যদি বলতে পারি যে ইমেইল, আজকে দেখো একটা ইমেইল ব্যবহার করে কিন্তু সারা বিশ্বের মানুষ সেই ইমেইলে খবরাখবর নিতে পারছে। তা এই যে ইন্টারন্যাশনালাইজেশন, এটা হচ্ছে আন্তর্জাতিকতা। অর্থাৎ একটা পরিচয়ে সারা বিশ্বের মানুষ কিন্তু কি জানতে পারবে, পরিচিত হতে পারবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। তাহলে আমরা দুইটি বিষয় প্রাধান্যটা পাচ্ছে, সে দুটো আমরা দেখে নিলাম, বিশ্বায়নটা কি আর আন্তর্জাতিকতা কি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এত সময় যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তোমরা দেখো একটা কাজ নাও, কাজটি অবশ্যই খাতায় লিখবে। আইসিটি কিভাবে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশনে প্রভাব বিস্তার করেছে, দুটি করে কারণ দেখো। তা তোমরা নিশ্চয়ই বলতে পারো, যেমন আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা কিভাবে নিচ্ছি? এটা আইসিটি বা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যে ক্লাসটা নিচ্ছি, আমার কি শুধু শিক্ষার্থীর মাঝে সীমাবদ্ধ থাকছে? না, আমাদের এই কাজটা কিন্তু কি হচ্ছে, সারা বিশ্বে ব্যাপক আকারে ছড়াচ্ছে এবং সবাই কিন্তু এটা ঘরে বসেই ক্লাসটা দেখতে পাচ্ছে। এটাও কিন্তু একটা আইসিটি মানে প্রভাব, অর্থাৎ গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশনের প্রভাব, এর একটা কারণ। আচ্ছা দেখো, আমরা আর দুটি চিত্র দেখতে পাই এখানে। নিশ্চয়ই তোমরা জানো, একসময় বেঁচে থাকার জন্য প্রকৃতির অনুকম্পের উপর নির্ভর করতে হতো। যা আমরা যখন ছোটবেলায় দেখেছি যে কখন বৃষ্টি একটু হবে, তখন কি হবে? কৃষকরা মাঠে ধান চাষ করবে, পাট চাষ করবে বা অন্যান্য ফসল চাষ করবে। কিন্তু এখন কি করছে? এখন কি আর প্রকৃতির উপর বসে থাকতে হচ্ছে না, তথ্য প্রযুক্তির ব্যবহার করে এখন দেখো এই পাওয়ার পাম্প সেচের মাধ্যমে কি করছে? পানির দিচ্ছে এবং সেই পানির মাধ্যমে ফসল তৈরি করছে। তাহলে কি আমাদের আর প্রকৃতির উপর বসে থাকা লাগছে না। তোমরা আরেকটা দেখো, 21 শতক টিকে থাকতে হলে দক্ষতা প্রয়োজন। তাহলে কি দেখো, এই যখন তথ্য প্রযুক্তি আসছে, তথ্য প্রযুক্তিটা যখন আসে তখন কিন্তু তার একটা ব্যবহারের দক্ষতা লাগবে। আমার যদি দক্ষতা না থাকে তাহলে আমি কিভাবে, আজকে দেখো অনলাইন ক্লাসটা নিচ্ছি, আজকে যদি আমার কম্পিউটার পরিচালনার দক্ষতা না থাকতো তাহলে কিন্তু আমি এই ক্লাসটা পরিচালনা করতে পারতাম না, কন্টেন্টের ক্লাস নিতে পারতাম না। তাহলে কি একটা দক্ষতার প্রয়োজন আছে। এবং ভাবতে হবে যে 21 শতকে এমন দক্ষতা অর্জন করতে হবে
যে দক্ষতা না থাকলে আমরা কিন্তু ওই 21 শতকে টিকে থাকতে পারবো না। তার জন্যে আমাদের কি করতে হবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা হতে হবে। দেখো যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, পাশে একটা দেখো মার্কেট, এই পাশে দেখো কিছু শিক্ষার্থীরা বা যারা ব্যবসা করে তারা কম্পিউটার করছে। একজন দেখো ডাক্তার, সে সেবা দেওয়ার জন্য কম্পিউটারে বসে আছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে সেবা প্রদান, যাকে বলে টেলিমেডিসিন। এক দেশের মানুষ অন্য দেশেও টেলিমেডিসিনের মাধ্যমে সেবা পেতে পারে। এখন এই দক্ষতাটা অর্জন করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে, তাহলে কিন্তু আমরা পারবো। তার পাশে দেখো কেনাকাটা হচ্ছে। বর্তমানে করোনার সময়ে তোমরা লক্ষ্য করো, অনেক ঢাকায় কিন্তু অ্যাভেলেবেল মানুষ ঘরে বসেই অনলাইনে কেনাকাটা করছে, শাড়ি কিংবা কাঁচা বাজার কিংবা মাছের বাজার ইত্যাদি। অনলাইনে কি করছে, তারা অর্ডার দিচ্ছে, একটা ওয়েবসাইট খুলে, মার্কেট খুলে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কি করতেছে, বিজ্ঞাপনের মাধ্যমে জানাচ্ছে যে এত রেটে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। যদি তোমরা পেতে চাও তাহলে এখানে যোগাযোগ করো, একটা ফোন নাম্বার অথবা একটা ইমেইল নাম্বার, তারা ওখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে, সেই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু কেনাকাটা হচ্ছে। তাহলে কি এটা আমাদের দরকার আছে? অবশ্যই আছে। 21 শতকে সুনির্দিষ্ট দক্ষতা কি থাকতে হবে, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে কি, পারস্পরিক সহযোগিতা। আমার দক্ষতা আছে, আমার যদি পারস্পরিক সহযোগিতা না থাকে তাহলে কিন্তু আমি মানে দক্ষতা আরো দক্ষ হয়ে গড়ে তুলতে পারবো না। আর আমার যতটুকু দক্ষতা আছে, আমি ওই দক্ষতাটুকু যদি অন্যের সাথে আমি শেয়ার করতে পারি, তাহলে আমি নিজে জানবো এবং অন্যও কিন্তু সেটা বুঝতে পারবে এবং শিখতে পারবে। তারপরে কি, সমস্যা সমাধানে পারদর্শিতা। আমি একটা সমস্যা পড়েছি, আমি যদি সমস্যাটা ওখানে রেখে দেই তাহলে কিন্তু আমি আর শিখতে পারবো না, সামনের দিকে এগোতে পারবো না। তাহলে কি করতে হবে, আমার ওই সমস্যাটাকে চিহ্নিত করতে হবে। তারপর ওই যে পূর্বে বলা আছে পারস্পরিক সহযোগিতা, আমি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেই চিহ্নিত সমস্যাটা আলোচনার মাধ্যমে আমি কিন্তু সমাধান করতে পারি। তারপরেরটাই দেখো, বিশ্লেষণ ধর্মী চিন্তন দক্ষতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা। তাহলে আমার কি করতে হবে, ওই যে চিন্তন, আমার যে চিন্তাটা দক্ষতা, ওই দক্ষতাটা আমাদের কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ কিভাবে আমি আরো ভালো করব, কিভাবে আমি মানে এগিয়ে নিয়ে যাব নিজেকে, কিভাবে আমি জনগণ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, গোটা বিশ্ব উপকৃত হবে, আমার এই চিন্তাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। তারপরে দেখো সৃজনশীলতা। সৃজনশীলতা হচ্ছে কি, যে নতুন নতুন কোনো কিছু সৃষ্টি করা, সৃজনশীলতা। আমার নতুন কোনো জিনিস সৃষ্টি করার আগ্রহ থাকতে হবে। তারপরে কি আছে, তথ্য ও প্রযুক্তি যন্ত্র ব্যবহারের পারদর্শিতা। আমি জানি, সবকিছু আমি বুঝি, কিন্তু আমার দক্ষতাটা নেই। আমার যন্ত্র, কম্পিউটার আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, কিন্তু আমি ওটা কি করতে পারছি না, আমি ওটা ব্যবহার করতে পারছি না। তাহলে আমার ওই দক্ষতা থাকার কোনো মানে আছে? কখনো না। তাহলে আমার দক্ষতাটাও অর্জন করতে হবে। আর একটা কি হচ্ছে, যোগাযোগ দক্ষতা। তাহলে যোগাযোগ দক্ষতাটা কি, যে আমি জানছি কিন্তু আমার মাধ্যমে যদি সেটা রেখে দেয় তাহলে কি হবে? কখনো হবে না। আমাকে কি করতে হবে, অন্যের মাধ্যমে যোগাযোগ করে আমাকে এমন পর্যায়ে নিতে হবে যেন আমার কাজের দক্ষতাটা স্বীকৃতি পায়, প্লাস আমার কাজটা অন্য উপকৃত হয়। এই জন্য একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে আমার দক্ষতাটা কি করতে হবে, শেয়ার করতে হবে। আর একটা আছে সুনাগরিকত্ব। সুনাগরিকত্ব বলতে এখানে আমি বুঝি, যা দেখো তোমরা চিন্তা করে, কাজ কিন্তু অনেকেই করে, তাই না? সুনাগরিকত্ব অর্থাৎ দেশ যে কাজে স্বীকৃতি দেবে সেই কাজগুলো কিন্তু আমার করতে হবে। এটা হচ্ছে সুনাগরিকত্ব বা দেশের দেশপ্রাপ্ত স্বীকৃত যে কাজগুলো, সেইগুলোই আমাকে কি করতে হবে, করতে হবে। তাই এই হচ্ছে 21 শতকের সুনির্দিষ্ট
দক্ষতা সমূহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো বুঝতে পারছো, অনেক সুন্দর একটা, দেখো আজকের যে বিষয়টা এটা কিন্তু অনেক মূল্যবান, যে আমি এখন যে পর্যায়ে আছি এটা কিন্তু আগামী দিনে কি হতে পারে সেই অগ্রিম একটা চিন্তা ভাবনার ক্লাস আজকে। এটা খুব মনোযোগ সহকারে তোমরা শুনবে। এখানে দেখো 21 শতকের প্রযুক্তি ব্যবহারের সুবিধা কি। এখন আমি এত সময় কি করলাম, প্রথমে 21 শতকের সম্পদটা কি সেটা আমরা দেখলাম, 20 শতকের সম্পদ কি ছিল আমরা সেটাও দেখলাম, 21 শতকের সম্পদ কি হবে সেটাও দেখলাম, এই সম্পদগুলো ব্যবহার করতে আমাদের কি কি দরকার আমরা সেটাও দেখলাম, এবং কি কি দক্ষতা থাকতে হবে আমরা সেটাও কিন্তু আজকের পাঠে দেখলাম। আমি কিন্তু আবার আলোচনা করছি। এখন দেখো যে পর্যায়ে এসেছি, 21 শতকের প্রযুক্তি ব্যবহারের সুবিধা কি। তাহলে দেখো, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য সংযোজন, তথ্য মূল্যায়ন, নতুন তথ্য সৃষ্টি। তাই কি, প্রথম তথ্য সংগ্রহ করতে হবে, সেই তথ্য বিশ্লেষণ করতে হবে, ওই তথ্য সংযোজন করতে হবে, তথ্য মূল্যায়ন করতে হবে, নতুন তথ্য সৃষ্টি করতে হবে। তাহলে তোমরা আজকে আরেকটা কাজ নাও, তোমরা কি মনে করো জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে আইসিটির দক্ষতা আবশ্যক? যদি তাই মনে করো তাহলে যুক্তি সহকারে 5টি বাক্য লেখো। আমরা এত সময় যে আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে শুনেছ। আর যদি মনোযোগ সহকারে শোনো তাহলে আমাদের আজকে যে পাঠ খুবই উপকার হবে, কারণ আমরা যে যুগে বাস করেছি অবশ্যই এই পাঠটার খুবই প্রয়োজন। তাহলে এত সময় যা আলোচনা করলাম আমি কয়েকটা প্রশ্নের মাধ্যমে দেখব, প্রশ্ন করব, দেখি তোমরা কতটুকু অর্জন করতে পারলে। 21 শতকের সম্পদ হচ্ছে টাকা, খ হচ্ছে কৃষি সম্পদ, গ জ্ঞান, ঘ প্রাকৃতিক সম্পদ। উত্তর কোনটা হবে বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, উত্তর হবে জ্ঞান। ধন্যবাদ তোমাদের। 2 নম্বর প্রশ্ন, 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি? 2টি, 3টি, 4টি না 5টি? আমি কিন্তু এই 2টি বিষয় আলোচনা করেছি, বলো তো কি হবে? 2টি। হ্যাঁ, তাহলে কি এই 2টি হচ্ছে, একটা মনে আছে গ্লোবালাইজেশন, আর একটা কি ইন্টারন্যাশনালাইজেশন। হ্যাঁ, ধন্যবাদ সঠিক উত্তরের জন্য। 3 নম্বর প্রশ্ন, 21 শতকে বেঁচে থাকতে গেলে কোন কোন দক্ষতার প্রয়োজন? দেখো আমি কিন্তু কয়েকটা দক্ষতার কথা বলেছি, তার মধ্যে দেখো পারস্পরিক সহযোগিতা একটা, 2 হচ্ছে যোগাযোগ দক্ষতা, 3 হচ্ছে সুনাগরিকত্ব। তাহলে কোনটা সঠিক হবে? 1 ও 2 না 2 ও 3 না 2 ও 3? কোনটা হবে? 1 2 3 কোনটা হবে? ঘ নাম্বার 1 2 3। ধন্যবাদ তোমাদের সঠিক উত্তরের জন্য। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা একটা বাড়ির কাজ নাও। নিশ্চয়ই তোমরা এই পাঠ যদি শ্রবণ করে থাকো মনোযোগ সহকারে, তাহলে এই বাড়ির কাজটাও তোমরা কিন্তু লিখতে পারবে। আর অবশ্যই বাড়ির কাজ লিখবে, কারণ এটা কিন্তু আমরা স্কুল খোলার পর অবশ্যই জমা নেব। তাহলে দেখো, 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব খাতায় লিখে আনবে। বুঝতে পেরেছো তো? অবশ্যই। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমি যে ক্লাসটা আজকে উপস্থাপন করলাম নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে শুনেছ, এবং এই মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের আর একটা ইনফরমেশন দেই, তোমরা যে ক্লাসটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসটা তোমার অন্য বন্ধুর সাথে শেয়ার করবে। ঠিক আছে তো বন্ধুরা? হ্যাঁ, তাহলে আজকের ক্লাস তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করেছি। ধন্যবাদ সবাইকে।